তাহলে কালকে যেখানে শেষ হয়ে যাবে ওখান থেকে স্টার্ট করি। গ্লোবাল মিডিয়ার কালকে পড়েছিলাম হোয়াট ইজ গ্লোবাল মিডিয়া, আর কোন কোন বিষয়গুলো একটা মিডিয়াকে গ্লোবাল মিডিয়া বলতে গেলে, একটা মিডিয়াকে গ্লোবাল মিডিয়া হিসেবে আইডেন্টিফাই করতে গেলে কোন কোন বিষয়গুলোকে বিবেচনার মধ্যে রাখতে হবে। তো সেখানে আমি ফার্স্ট একটা পয়েন্ট পড়িয়েছিলাম, সেটা হচ্ছে টেকনোলজি, তাই তো? মনে আছে এই অবধি টেকনোলজি চারটে পয়েন্ট পড়িয়েছিলাম। নাম্বার 1 পয়েন্ট ছিল মিডিয়াটা কি ইউনিডিরেকশনাল না বাই ডিরেকশনাল। গ্লোবাল মিডিয়াকে সবসময় মেইনলি ইউনিডিরেকশনাল হতে হয়। ইউনিডিরেকশনাল মানে হচ্ছে মাস কমিউনিকেশন, আর বাই ডিরেকশনাল মানে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া বা টু ওয়ে কমিউনিকেশন, যেটাকে আমরা বলি ইন্টারপার্সোনাল কমিউনিকেশন যেখানে হয়। আরো বলেছিল যে কত তাড়াতাড়ি আমরা বার্তাটাকে ছড়িয়ে দিতে পারি, সেটা হচ্ছে গ্লোবাল মিডিয়ার একটা প্রধান বিবেচনার বিষয়। একটা মিডিয়াকে তখনই গ্লোবাল মিডিয়া বলবে যখন সেই মিডিয়া কয়েক সেকেন্ডের মধ্যে সারা বিশ্বে তার বার্তাটাকে ছড়িয়ে দেবে। এটা হচ্ছে আচ্ছা। আরেকটা হচ্ছে এনকোডিং আর ডিকোডিং। মনে আছে এনকোডিং? হোয়াট ইজ এনকোডিং এন্ড হোয়াট ইজ ডিকোডিং? এনকোডিং মানে হচ্ছে আমি যে বার্তাটা তোমাদের কাছে পৌঁছে দিতে চাইছি, যে মিনিংটা পৌঁছে দিতে চাইছি, তোমরা ঠিক সেই মিনিংটাই বুঝতে পারছো। ধরো আমি এখন তেলেগু ভাষায় যদি কথা বলি, আমি একরকম কথা বলবো, আমি একটা খুব কি বলবো, সিরিয়াস একটা টপিক হয়তো আমি তেলেগু ভাষায় পড়াচ্ছি, বলছি, তোমরা ওদিকে হাসাহাসি করছো, কারণ তোমাদের মনে হচ্ছে একটা কার্টুন শো দিচ্ছি। তো এইটা যেন না হয়, তার মানে কি এনকোডিংও ঠিকঠাক হলো না, ডিকোডিং হলো। এনকোডিং হচ্ছে আমি যে বার্তাটা পৌঁছতে চাইছি আমার অডিয়েন্সের কাছে, অডিয়েন্সও ঠিক সেই মিনিংটাই ধরতে পারছে। তো এনকোডিং ডিকোডিং এর ক্ষেত্রে সিম্পল ল্যাঙ্গুয়েজ খুব জরুরি। আরেকটা হচ্ছে হাউ মেনি পিপল ক্যান অ্যাটেন্ড টু দ্য সেম মেসেজ অ্যাট দ্য সেম মোমেন্ট। একই সময় কত বেশি সংখ্যক মানুষ সেই মেসেজটা নিতে পারছে। এটা সব থেকে বড় উদাহরণ হচ্ছে এখন ইন্টারনেট, আমাদের হাতে স্মার্টফোন। একটা ঘটনা ঘটলো, আমরা জাস্ট অ্যাপগুলোতে একটা হেডলাইন ছেড়ে দিলাম, আমি হয়তো ট্রেনে করে যাচ্ছি বা গাড়িতে যাচ্ছি, আমি ফোনে দেখলাম একটা মেসেজ এসছে, অমুক প্রেসিডেন্ট ওয়াজ অ্যাসাসিনেটেড, রাষ্ট্রপতির মৃত্যু, বা কোনো পলিটিক্যাল নেতার মার্ডার হয়েছে, কোনো বিশেষ খবর, বড় কোনো খবরের সঙ্গে সঙ্গে আমার ফোনে একটা নোটিফিকেশনস চলে এলো। তো এগুলো হচ্ছে তোমার গ্লোবাল মিডিয়ার টেকনোলজিক্যাল বা কতটা উপযুক্ত টেকনোলজি হলেই তবে আমি একটা মিডিয়াকে গ্লোবাল মিডিয়া বলতে পারি। নাম্বার 5টা লেখো, 5 পয়েন্টসটা।
লেখো, হাতের কাছে খাতা পেন নিয়েছো তো? লেখো, দ্য টেকনিক্যাল মিডিয়া, 5 নম্বর, দ্য টেকনিক্যাল মিডিয়া অফ কমিউনিকেশনস the technical media of communications technical 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 media of communications and their supporting infrastructure and their THEIR supporting infrastructure play a play a central role play a central role in processes play a central role in processes 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 of media globalization play a central role in processes of media globalization through the role played by globally networked communication the role played by the role played by globally networked communications globally networked communications infrastructure infrastructure in in enabling not only the international circulation in enabling not only the international circulations not only the international circulation not only the international circulation of cultural commodities of cultural commodities text images text images but also their but also their centrality also their centrality 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 to global commerce to global commerce comma global politics global politics comma global war and and conflict comma conflict comma the globalization of organizational communication the globalization of organizational communication globalization of organizational communication and the
general global circulations and the general global circulations of idea information information and ideologies শেষ। তাহলে প্রথম থেকে বলি, the technical media of communications, যারা লিখতে পারোনি তারা পরে আমাকে মেসেজ করো, আমি বলে দেবো। The technical media of communications and their supporting infrastructure play a central role in processes of media globalization through the role played by globally network communication infrastructure in enabling not only the international circulation of cultural commodities, text, images, but also their centrality to global commerce, global politics, global war and conflict, the globalization of organizational communication and the general global circulations of idea, information and ideologies. বিশাল বড় একটা লাইন, খুব বড় একটা লাইন, কিন্তু ধাপে 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 তোমরা যদি বোঝো, ফার্স্ট লাইনটা দেখো, the technical media of communication and their supporting infrastructure play a central role in processes of media globalization. গ্লোবাল মিডিয়া আমরা কি পড়েছিলাম? গ্লোবাল মিডিয়া উন্নত প্রযুক্তিগত হতে, উন্নত প্রযুক্তির ব্যবহার থাকতে হবে গ্লোবাল মিডিয়াতে। তো কি বলছে, টেকনোলজি, মিডিয়া টেকনোলজি এবং তার সঙ্গে পরিপূরক হিসেবে তার পরিকাঠামোটা, উন্নত পরিকাঠামোর মাধ্যমে একটা গণমাধ্যম মিডিয়া গ্লোবালাইজেশনের ক্ষেত্রে একটা কেন্দ্রীয় ভূমিকা পালন করে। কিসের সাপোর্টে? একটা উন্নত পরিকাঠামো এবং উন্নত প্রযুক্তি ব্যবস্থা, এই দুটো যদি থাকে কোনো গণমাধ্যমের, তবেই সে কিন্তু গ্লোবালাইজেশনের ক্ষেত্রে একটা সেন্ট্রাল বা কেন্দ্রীয় ভূমিকা পালন করবে। এবং তারা কি রোল প্লে করবে? থ্রু দ্য রোল প্লেড বাই গ্লোবালি নেটওয়ার্ক কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইন এনেবলিং। তারপরে কি বলছে, তারা কি ভূমিকা পালন করবে? উন্নত প্রযুক্তি এবং উন্নত পরিকাঠামোর দ্বারা তারা একটা বিশ্বকেন্দ্রিক নেটওয়ার্ক বিশ্বকেন্দ্রিক একটা নেটওয়ার্ক, সারা বিশ্বব্যাপী একটা নেটওয়ার্ক স্থাপন করবে কমিউনিকেশন করার জন্য। কি ব্যাপারে? শুধুমাত্র কোনো কালচারাল কমোডিটিস মানে কোনো সাংস্কৃতিক পণ্য। এই জিনিসটা তোমরা যখন কালচারাল ইম্পিরিয়ালিজম পড়বে তখন ভালো বুঝতে পারবে যে কালচারাল কমোডিটিস কি। আমি একটুখানি বলে রাখছি, কালচারাল কমোডিটিস হচ্ছে যে সমস্ত সংস্কৃতিকে আমরা ব্যবসার উদ্দেশ্যে সেল করি অডিয়েন্সের কাছে। কে উদাহরণ দিতে পারবে? যদি বুঝতে পারো তাহলে একটা চ্যাট বক্সে একটা এক্সাম্পল দাও তো, হোয়াট ইজ কালচারাল কমোডিটিস। এখন আমি কালচার পড়াবো, সেজন্যই আমি এটা বলছি। এটা শেষ করি আমি কালচার ধরবো। হোয়াট ইজ কালচারাল কমোডিটিস, একটা এক্সাম্পল দিতে পারবে? বুঝতে পারছো না? কালচারাল কমোডিটিস মানে হচ্ছে, ধরো কালচার কি? নাচ, গান, হাতের কাজ, কথা বলা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের পোশাক আশাক, কোন একটা নির্দিষ্ট জায়গার পোশাক আশাক, ভাষা, এডুকেশন, কথাবার্তা, বিহেভিয়ার, সেখানকার
নাচ, গান, বাজনা, ছবি, সবকিছু মিলিয়ে সংস্কৃতি গড়ে ওঠে। তাহলে এখানে বলছে কালচারাল কমোডিটিস। কমোডিটিস মানে হচ্ছে যেগুলোকে আমরা, কমোডিটিস মানে হচ্ছে প্রোডাক্ট, যেটাকে আমরা বেচি বাজারে। তো কালচারাল কমোডিটিস কি? মিউজিক ভিডিও, ফিল্মস, একদম ঠিক বলেছো। মিউজিক ভিডিও, ফিল্মস মানে কি? এগুলো করে আমরা কি করি, যেমন বলিউড, আরো যদি স্পেসিফিক বলতে পারি, যে একদম হার্ডকোর মেইনস্ট্রিম ফিল্ম, যে সিনেমাটা শুধু নিশ দর্শক না, একদম ওপর থেকে এলিট ক্লাস থেকে শুরু করে একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত এনজয় করবে। যেমন ধরো সালমান খানের সিনেমা, ঠিক আছে, বা শাহরুখ খানের সিনেমা, এটা হচ্ছে কালচারাল কমোডিটিস। এগুলো করে ব্যবসা করা হয়। এটা এখন যদি আমি ঋত্বিক ঘটকের সিনেমা বলি, ফিল্ম তুমি লিখেছো ঠিক আছে, কিন্তু ফিল্মের মধ্যে কিন্তু সবই পড়ে। তোমাকে লিখতে হতো মেইন স্ট্রিম মুভি, বা কারণ সিনেমার মধ্যে প্যারালাল সিনেমা পড়ে, আর্ট ফিল্ম পড়ে, অনেক রকম ছবি পড়ে। তো সব ছবিকে আমরা ঠিক কালচারাল কমোডিটিস বলতে পারি না। যেমন করণ জোহরের সিনেমা পুরোপুরি ব্যবসা করার জন্য করা। মিউজিক ভিডিও, মিউজিক ভিডিও কমপ্লিটলি ব্যবসা করার জন্যই হয়। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, আমাদের ট্র্যাডিশনাল মিডিয়া কি? ট্র্যাডিশনাল মিডিয়া হচ্ছে যেই মিডিয়ার মাধ্যমে আমাদের ট্র্যাডিশনাল কিছু বিষয়, বা ফোক মিডিয়া, সরি ফোক মিডিয়া বলি আমি। ফোক মিডিয়া মানে হচ্ছে লোকমাধ্যম। যেমন ধরো উদাহরণ দিলেই বুঝতে পারবে, যেমন ধরো যাত্রা, যেমন ধরো পুতুল নাচ, যেমন ধরো ছৌ নাচ, যেমন ধরো ময়ূরভঞ্জ ছৌ, তারপরে হচ্ছে বাউল সঙ্গীত, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ভাটিয়ালি, এগুলো হচ্ছে আমাদের ফোক 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 কালচার। তো কি হয়, গ্রামের দিকে দেখবে মানুষ যাত্রা খুব দেখে, মানে সিনেমার থেকে যাত্রার পপুলারিটি বেশি। তো সেখানে মানুষ কি করে, গ্রামের দিকে যাত্রা হলে প্রচুর ভিড় হয়, পুতুল নাচ হলে প্রচুর ভিড় হয়, বাউল গানের প্রচুর শ্রোতা। তো আমাদের আরবান দর্শকরা কিন্তু সেইভাবে ফোক ফোক বিষয়টাকে সেইভাবে কিন্তু আমাদের কাছে এসে পৌঁছয় না। তো এখন কি হচ্ছে, ফোক 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 কালচারকেও কিন্তু আরবান সোসাইটিতে নিয়ে এসে আর ফোক কালচারকেও কিন্তু এক কমোডিটিসে পরিণত করা হচ্ছে। যেমন ধরো একটা খুব উদাহরণ দেখবে, গেন্দা ফুল, ঠিক আছে, ওটা একটা ফোক সং, প্রচুর পুরনো একটা বাংলা ফোক সং, বড় লোকের বিটি লোক, একটা প্রশান্ত কাহার বোধহয় ওনার নাম, ওনা এমনি লিখেছিলেন গানটা। তো মোটামুটি নামটা মনে পড়ছে না, কে কি কাহার যেন। তো ওটা খুব পপুলার একটা ফোক সং। তো সেই ফোক সংটাকে এখন বাদশা ওটাকে মিউজিক ভিডিও তৈরি করলো। তো এটা কি হচ্ছে, এটা তোমার সারা দেশব্যাপী এমনকি বিদেশেও প্রচুর স্পন্সর পেয়েছে, প্রচুর টেলিভিশনে সমস্ত জায়গায় দেখানো হচ্ছে, বাইরে বড় বড় জায়গায় পারফরমেন্স হচ্ছে, প্রচুর পয়সা ইনকাম হচ্ছে। তো দ্যাট ইজ কালচারাল কমোডিটিস। একটা কালচারকে তুমি কিভাবে কমোডিটিসে পরিণত করো। ঠিক আছে, যখন কালচার পড়াবো তখন সেটাতে আমরা যাব। তো এই গ্লোবাল মিডিয়ার কাজ শুধুমাত্র কালচারাল কমোডিটিস, ছবি বা টেক্সট, টেক্সট মানে হচ্ছে তোমার কোন নিউজ আমি লিখে পাঠিয়ে দিলাম বা কোনো তথ্য, এটাই শুধু সার্কুলেশন করা নয়। গ্লোবাল মিডিয়া কিন্তু শুধুমাত্র কালচারাল কমোডিটিস, এই নাচ গান, ভিডিও, সিনেমা, বা তোমার
কোনো নিউজ বা তোমার ছবি, প্রচুর প্রচুর সেলিব্রিটিদের ছবি, অমুক তমুক, আজকে লেডি গাগা কোথায় যাচ্ছে, আজকে ব্রিটনি স্পিয়ার্স কি করছে। তো এইগুলো ছবি, এই ছবির বা টেক্সট বা এই কালচারাল কমিউনিটিসে শুধু সার্কুলেশন করে না, প্রচার করে না, আরো কিছু কিছু কাজ আছে। সেটা কি করে, তারা কি রোল প্লে করে, তারা এই রোল প্লে করে to global commerce, also their centrality to global commerce, global politics, global war and conflict। অর্থাৎ এই বিষয়গুলোকেও হাইলাইট করে। যেমন ধরো গ্লোবাল কমার্স কি, সারা বিশ্বব্যাপী যে অর্থনীতি তার একটা কেন্দ্রীকরণ, তার একটা কেন্দ্রীকরণ। আমরা নানা রকম খবর পাই, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠাপড়া, সোনার দাম কমছে কেন, সোনার দাম বাড়ছে কেন, বা ধরো আমরা এখন মানি ট্রান্সফার করছি, কিসের মাধ্যমে করছি, গুগল পে এর মাধ্যমে, তাই তো। গুগল পেটা হচ্ছে একটা বাইরের ওয়েবসাইট মানি ট্রান্সফার করা। তো যে কোনো জায়গায়, যে কোনো বিদেশে, যে কোনো জায়গায় আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে টাকাটা আমি পাঠিয়ে দিতে পারছি। এছাড়া গ্লোবাল কমার্স কি, আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনৈতিক ওঠাপড়া, আন্তর্জাতিক বাজারে আন্তর্জাতিক শেয়ার মার্কেট কি হচ্ছে, ঠিক আছে। এখন দেখবে প্রায় আমাদের নিউজ পেপারে খবর থাকে যে সারা বিশ্বব্যাপী মন্দা চলছে, পেয়েছো তো নিশ্চয়ই, কোভিড-19 কারণে সারা বিশ্বব্যাপী মন্দা চলছে। শুধুমাত্র ভারতবর্ষে না, আমেরিকা এত ঘাটতি, ইংল্যান্ডে এত ঘাটতি, স্পেনে এত ঘাটতি। কিছুদিন আগেও আমরা পড়েছিলাম গ্রিস দেউলিয়া হয়ে গেছে, ঠিক আছে, গ্রিস দেউলিয়া হয়ে গেছে। এছাড়া আমাদের যে এবার যিনি অর্থনীতিতে নোবেল পেলেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তার রিসার্চের থিমটাই ছিল হচ্ছে কিভাবে আমি বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণ করব, সারা ওয়ার্ল্ডে আমি পভার্টিটাকে রিডিউস করে দেবো কি করে, রিডিউস করবো কি করে। তো সেজন্য এই কারণে উনি নোবেলটা পেলেন। তো এই যে গ্লোবাল কমার্স, কারণ আমাদের তো ফ্রি মার্কেট, আমরা একটা প্রোডাক্ট এখন নিজের দেশেও বেচছি, দেশের বাইরেও বেচছি। তো এই ক্ষেত্রে গ্লোবাল কমার্সও কিন্তু সমান ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক ক্ষেত্রে টাকা পয়সা লেনদেন, টাকা পয়সার শেয়ার মার্কেটের দর, এইগুলো খুব গুরুত্বপূর্ণ এখন অর্থনৈতিক খবর, সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক খবর। এছাড়া কি বলছে, গ্লোবাল পলিটিক্স। তুমি দেখবে আজকে নরেন্দ্র মোদীর খবর যেমন আমরা দেখি, তেমনি কোনো কোনো সময় ফার্স্ট পেজে ডোনাল্ড ট্রাম্পেরও খবর থাকে, তেমনি কোনো কোনো সময় ফার্স্ট পেজে আমরা এখন তাই দেখছি ডোনাল্ড, খুব শিগগিরই আমেরিকায় তোমার ইলেকশন হবে, তো সেখানে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে থাকবে জো বাইডেন। তো ওরা কিভাবে পলিটিক্যাল ক্যাম্পেনিং করছে সেটা খুব থাকছে ইদানিং, রেগুলার নিউজ পেপারে থাকছে যে আমেরিকায় পলিটিক্যাল ক্যাম্পেনিং কিভাবে হচ্ছে। কারণ আমেরিকান ইলেকশন সারা বিশ্বের কাছে একটা কিন্তু কি বলবো, একটা সেন্ট্রাল, যে আমরা আমেরিকায় থাকি না, কিন্তু আমেরিকার ইলেকশনের ক্ষেত্রে আমাদের সমান ইন্টারেস্ট যতটা আমাদের দেশের ইলেকশনে ইন্টারেস্ট থাকে। ইউকেতে কদিন আগে একজন ইউকেতে চেঞ্জ হলো, সেখানে আমাদের ইন্টারেস্ট। বা ব্রাজিলের বোলসোনারো কি বলছে একজন। তো এই যে গ্লোবাল পলিটিক্স, সিরিয়া দামাস্কাস, এই সমস্ত জায়গায় যে গ্লোবাল ওয়ার চলছে, একটা ওয়ার জোনে পরিণত হয়েছে, গৃহযুদ্ধ চলছে, এখানে এর ওপর কিন্তু সারা বিশ্বের মিডিয়া তাক করে রয়েছে। আমরা প্রতিদিন খবর চাই সিরিয়াতে এখন কি অবস্থা, ঠিক আছে। আর গোলাগুলি চলছে কিনা, কদিন আগেও তোমরা দেখতে বাচ্চাগুলোকে মেরে ফেলছে, একটা মসজিদ ভাঙা, ঠিক আছে। তো এই যে গ্লোবাল ওয়ার, তো যে কোনো এইগুলোকেও কিন্তু সমানভাবে সার্কুলেট করছে। আজকে কিন্তু আমার দেশের ইলেকশনের খবরটাই আমার কাছে ইম্পর্টেন্ট নয়, শুধুমাত্র ইম্পর্টেন্ট নয়, আমার দেশের ইলেকশনটাও যেমন ইম্পর্টেন্ট, আমেরিকান ইলেকশনটাও আমার কাছে সমান ইম্পর্টেন্ট। আমার কাছে ফ্রান্সের ইলেকশনও আমার কাছে খুব ততটাই গুরুত্ব দিয়ে আমরা করছি। আজকে আজকে আমার দেশের অর্থনীতি
কি অবস্থা, তার সাথে সাথে কিন্তু আমেরিকান অর্থনীতিতে কি অবস্থা হচ্ছে, আমেরিকায় কত বেকারত্ব বেড়ে যাচ্ছে, ফ্রান্সে কত বেকারত্ব বেড়ে যাচ্ছে, মানুষ কত বেকার হয়ে যাচ্ছে, সেগুলো আমার কাছে সমান ইম্পর্টেন্ট। আমার আমার দেশে পাকিস্তান অ্যাটাক করছে, সেটাও আমার কাছে যেমন ইম্পর্টেন্ট, তেমনি সিরিয়াতে কটা রাশিয়া কটা বোমা ফেললো, কটা আসাদ সরকার বোমা ফেললো, সেটাও আমার কাছে ইম্পর্টেন্ট। তো এই যে গ্লোবাল, সারা পৃথিবী জুড়ে আমাদের ইন্টারেস্টটা সমান তৈরি হয়ে গেছে। পৃথিবীর পলিটিক্সের সঙ্গে শুধু আমার দেশের পলিটিক্স না, পৃথিবীর পলিটিক্সের সাথে আমার ইন্টারেস্ট, সারা পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থার প্রতিও আমার ইন্টারেস্ট। তো এইটা করছে কিন্তু গ্লোবাল মিডিয়া, এটা কিন্তু আমাদের লোকাল বা রিজিওনাল মিডিয়ার কাজ নয়, এটা কাজ হচ্ছে, এটাই হচ্ছে গ্লোবাল মিডিয়ার বৈশিষ্ট্য। আচ্ছা, এটা আমরা করলাম যে টেকনোলজি, একটা টেকনোলজি প্রযুক্তিটা কতটা উন্নত হতে হবে, প্রযুক্তিগত পরিকাঠামো ক্ষেত্রে কি কি উন্নত, কি কি বিষয়গুলো থাকে, প্রযুক্তিগত পরিকাঠামোর ক্ষেত্রে কি কি সুবিধাগুলো থাকলেই তবে আমরা একটা মিডিয়াকে গ্লোবাল মিডিয়া বলি। এবার আমাকে দেখতে হবে, সেকেন্ড বলছে ইনস্টিটিউশনাল এবং অর্গানাইজেশনাল ফর্ম। তোমরা 2 নম্বর দিয়ে লেখো ইনস্টিটিউশনাল, INS TITUTIONAL, institutional and organizational forms। Organizational forms। নাম্বার 1 লেখো, এর আন্ডারে নাম্বার 1 লেখো, through which media content is produced and distributed নাম্বার 2 লেখো, an important and complex role, number 2, COMPLEX, complex role, is played by those is played by those is played by those who generate generate original creative content, comma, and the workplace and the workplace and and professional values of those
involved in the production of media content, of those involved in the production of media content. কোলন দাও, ওপরে ফুল স্টপ, নিচে ফুল স্টপ, কোলন দিয়ে লেখো such professionals include actors, comma animators, animators, comma producers, comma directors, comma journalists, comma photographers, and camera people. কি বলছে? গ্লোবাল মিডিয়ায় একটা ভাইটাল রোল কারা প্লে করে? যারা গ্লোবাল মিডিয়ার কন্টেন্টটা তৈরি করে। কি আমার মিডিয়াতে কি কি দেখা, কি কি প্রচার করা হবে, যদি টেলিভিশন হয় কি প্রোগ্রাম যাবে আমার মিডিয়াতে, কোন মিডিয়া কোন কোন প্রোগ্রামগুলো সারা বিশ্বের অডিয়েন্সের কাছে অ্যাকসেপ্টেড হবে। তো যারা অরিজিনাল who generate original creative content এবং মিডিয়া কন্টেন্ট এবং প্রোডাকশনে তারা জড়িত, এই ব্যক্তিরা কারা? এই ব্যক্তিরা হচ্ছে প্রডিউসার্স, এই ব্যক্তি অ্যাক্টার্স, ডাইরেক্টরস, অ্যানিমেটার্স, জার্নালিস্ট, ফটোগ্রাফার্স। অবভিয়াসলি তোমরা তো দেখছো, যে কোনো একটা টিভি চালালে, টিভিতে তোমরা মাস্টার শেফ অস্ট্রেলিয়া দেখছো, বা ইন্ডিয়ান আইডল দেখছো, বা আমেরিকান আইডল দেখছো। তো এই যে ফরম্যাটটা তৈরি করেছে, ফরম্যাটটা তো তোমাদের কাছে অ্যাকসেপ্টেড হতে হবে। ওটা আজকে আমেরিকা গট ট্যালেন্ট, বা এই আমেরিকান গট ট্যালেন্ট কেন এত পপুলার? আমার তো মনে হয় ইন্ডিয়ান গট ট্যালেন্টের থেকে আমেরিকা গট ট্যালেন্ট বেশি পপুলার। কেন? কারণ প্রোগ্রামের ফরম্যাট এবং প্রোগ্রামে যারা অংশগ্রহণ করছে, যে পার্টিসিপেটসরা, যারা প্রোগ্রামের স্টেজ, তোমার আর্ট ডিরেক্টরসরা, প্রোগ্রামের ডিরেক্টরসরা, প্রোগ্রামের প্রডিউসাররা, প্রোগ্রামের যে সমস্ত জাজরা আসে, সমস্ত অ্যাক্টররা, পার্টিসিপেটার্সরা, যারা প্রোগ্রামে পারফর্ম করছে, তো এই সব মিলিয়ে কিন্তু এটা সারা বিশ্বের কাছে অ্যাকসেপ্টেড হয়েছে। তাই না আজকে মাস্টার শেফ কেন ফরম্যাটটার জন্য সারা দেশের, সারা বিশ্বের কাছে অ্যাকসেপ্টেড হয়েছে। বিদেশে তো আরো অনেক গেম শো আছে, অনেক প্রোগ্রাম আছে, অনেক সোপ অপেরা আছে, কিন্তু সেগুলো কিন্তু সমান পপুলার হয় না। বিকজ কেন? কারণ সেটা সব কালচার বা সব দেশের মানুষের কাছে অ্যাকসেপ্টেড হয় না। এমন একটা ফরম্যাট, এমন একটা প্রোগ্রামের কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে যেটা গ্লোবাল অডিয়েন্সের কাছে অ্যাকসেপ্ট হতে হবে, যেটা একজন ইন্ডিয়ানের কাছেও ভালো লাগবে বা একজন অস্ট্রেলিয়ানেরও ভালো লাগবে। ধরো মাস্টার শেফ একটা কুকিং শো এর ফরম্যাট। প্রচুর কুকিং শো তো আমরা প্রচুর দেখেছি, আমাদের এসে রান্না করছে, অমুক হয়েছে, পপুলার হয়েছে সারা দেশ। ফুড বলে একটা চ্যানেল আছে, কত লোকে দেখে। কিন্তু মাস্টার শেফ একটা এমন একটা প্রোগ্রামের ফরম্যাট, সেটাকে তোমার কম্পিটিশনের লেভেলে নিয়ে এলো বা ওয়ার্ল্ড বেসিসে শেফদের নিয়ে এসে এমন একটা প্রোগ্রামের ফরম্যাট, যেটা ফার্স্ট করলো অস্ট্রেলিয়া, মাস্টার শেফ অস্ট্রেলিয়া, তারপর সব দেশে এটা কিন্তু চালু হয়ে গেল, অনলি বিকজ অফ কন্টেন্ট। কুকিং শো এর জন্য কিন্তু নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কুকিং শো হয়েছে।
বিগ ব্রাদার কেন ইন্ডিয়াতে বিগ ব্রাদার বিগ বসের ফরম্যাটে এলো? কারণ সবাই, কারণ প্রোগ্রাম কন্টেন্ট ক্রিয়েটররা বুঝেছিল যে এই প্রোগ্রামটা, এই গেম শোটা ইন্ডিয়ান অডিয়েন্সের কাছেও সমান পপুলার হবে, বা বিশ্বের আরো জায়গায় কিছু কিছু জায়গায় এটা চলে, সমান পপুলার হবে। তো প্রোগ্রাম আমি কি প্রোগ্রাম আমি তৈরি করছি গ্লোবাল মিডিয়াতে, প্রোগ্রাম কি তৈরি হচ্ছে, প্রোগ্রামের কন্টেন্ট কি, প্রোগ্রামের অংশগ্রহণ কারা করছে, কোন অ্যাক্টররা অংশগ্রহণ করছে, প্রডিউসার কে, ডাইরেক্টর কে, ফটোগ্রাফার কে, ক্যামেরা পার্সন কে, এই সব মিলিয়েই কিন্তু একটা একটা প্রোগ্রাম, তার সেট 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 দেখে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে, হাঁ করে দেখছি আমি। তো এই যে ফরম্যাট, তো সেই লেভেলে কন্টেন্ট হতে হবে, তবেই কিন্তু সেটা প্রোগ্রামটা সারা ওয়ার্ল্ডে অ্যাকসেপ্টেড হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আমি তো একটা যে কোনো, আমাদের এখানে ধরো দাদাগিরি খুব পপুলার, কিন্তু দাদাগিরি তুমি বোম্বেতে চালাও বা তোমার সারা ওয়ার্ল্ড বেসিসে চালাও, ওয়ার্ল্ড বেসিসে কখনোই কোনো কুইজ শো অ্যাকসেপ্টেড হয় না, কারণ একটা দেশের এক এক রকম কালচার, এক এক রকম কুইজ। আজকে যদি ব্রাজিলের কোনো সাধারণ জ্ঞানের প্রশ্ন আমাকে জিজ্ঞেস করে, আমি হাঁ করে তাকাবো, তো এটা অ্যাকসেপ্টেড হবে না, কোনো কুইজ শো সেভাবে অ্যাকসেপ্টেড হয় না। হ্যাঁ, ফরম্যাটটা অ্যাকসেপ্টেড হতে পারে, ফরম্যাটটা অ্যাকসেপ্টেড হতে পারে, যেভাবে যেভাবে ফরম্যাটটা দেখা যায়, দাদাগিরির ফরম্যাট যেটা, আর ওখানকার কোনো হয়তো ইউকেতে চালু হলো, ইউকের কোনো ক্রিয়েট, ইংল্যান্ডের কোনো ক্রিকেট পার্সোনালিটি সেটা হোস্ট করলো, সেভাবে হতে পারে, সেটা সেটা হতে পারে। কিন্তু তোমাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে, এমন প্রোগ্রাম ডিজাইনিংটা এমন করতে হবে যেটা সবার ভালো লাগে, সারা বিশ্বের দর্শকের কাছে সেটা ভালো লাগে। আদারওয়াইজ কিন্তু গ্লোবাল মিডিয়া, সব কন্টেন্ট কিন্তু গ্লোবাল মিডিয়ায় গৃহীত হয় না। আর সেখানে এই মানুষগুলোর প্রচুর অবদান থাকে, ফটোগ্রাফার্স, ক্যামেরা পার্সন, জার্নালিস্ট, অ্যাক্টার্স। আচ্ছা, তার সাথে লেখো, সাথেই লেখো, কন্টিনিউ করো। There is also the relationship of core media. There is also the relationship of core, CORE টা কোটেশনের মধ্যে, সিঙ্গেল কোটেশনের মধ্যে, core media industries to those who are providers of content, to those who are providers of content, those who are providers of content, ব্র্যাকেটে লেখো এক্সাম্পল, ই ফুল স্টপ জি, developers of digital content, developers of digital content, digital content, bracket close, comma, aggregators, AGGRE, AGGRE, GATORS, GATORS, aggregators of audiences, of audiences, ব্র্যাকেটে লেখো, ব্র্যাকেটে লেখো এক্সাম্পল, ই ফুল স্টপ জি, ই ফুল স্টপ জি, marketing agencies, marketing agencies, marketing agencies, comma, audience research analyst, audience research analyst,
কি বলছে তোমাদের একটা, তোমাদের পড়ায়নি বোধহয়, মিডিয়া ইকোনমিক্স এর ছিল, এখানে বলছে ডেভেলপার্স অফ ডিজিটাল কন্টেন্ট। মানে অনেক সময় কি হয়, মিডিয়া সফটওয়্যার ইন্ডাস্ট্রিজ থাকে যেখানে প্রোগ্রাম তৈরি হয়। যেমন ধরো আমরা উদাহরণ দিয়ে যদি বোঝাই, ধরো বালাজি টেলিফিল্মস। বালাজি টেলিফিল্মস হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রিজ। তারা কি করছে, প্রোগ্রামগুলো তৈরি করছে। তৈরি করে কি করছে, তৈরি করে বিভিন্ন ব্রডকাস্টারদের কাছে সেটা বেচে দিচ্ছে। এই ব্রডকাস্টাররা কারা? ধরো স্টার প্লাস, সনি, জি, এদের কাছে এগুলো এখন তো ওয়েব সিরিজ হয়ে গেছে, অ্যামাজন প্রাইম, তোমার অল ডিজনি, বা ওদের নিজস্ব হটস্টার রয়েছে স্টারের। তো এইগুলোতে কি করছে, ওরা বিক্রি করে দিচ্ছে। তো দুটো হয়, একটা হচ্ছে মিডিয়া সফটওয়্যার ইন্ডাস্ট্রি যারা প্রোগ্রামগুলো তৈরি করে, এবং মিডিয়া ব্রডকাস্ট ইন্ডাস্ট্রি যারা এই প্রোগ্রামগুলোকে কিনে নেয়, কিনে সম্প্রচার করে। তো এখানে সেটাই বলছে যে এটার মধ্যে একটা রিলেশনস আছে মিডিয়া মিডিয়া ইন্ডাস্ট্রি টু দোজ হু আর প্রোভাইডার্স অফ কন্টেন্ট, মানে যারা কন্টেন্ট গুলোকে প্রোভাইড করে, এরা কিন্তু এদের কিন্তু নিজস্ব কোনো চ্যানেল নেই। এখন অবশ্য ওদের একটা ওয়েব সিরিজে ওদের একটা নিজস্বই হয়েছে, বালাজি, অল বালাজি বলে ওদের একটা নিজস্ব হয়েছে। কিন্তু তাও আগে যেটা ছিল, বালাজি টেলিফিল্মস সিরিয়াল তৈরি করতো, প্রোগ্রাম তৈরি করতো। বা এন্ডমোল, এন্ডমোল হচ্ছে একটা যেটা যারা বিগ বসটাকে, না সরি সরি ভুল বললাম, সিনেভিস্তা। সিনেভিস্তা হচ্ছে একটা প্রোডাকশন হাউস। এরা কি করে, এরা প্রোগ্রাম কন্টেন্ট তৈরি করে। বা বালাজি টেলিফিল্মস প্রোগ্রাম তৈরি করছে, তৈরি করে সনি, স্টার, জি এদের কাছে বিক্রি করে দিচ্ছে। তো এদের মধ্যে একটা কোর ভালো রিলেশনশিপ, এটা গ্লোবাল মিডিয়ার এটা একটা পয়েন্ট। এটা যদি হয়, তুমি যদি তোমার কন্টেন্টটাকে বড় বড় জায়গায় বেচতে পারো, আমার কন্টেন্ট আজকে সনি নিচ্ছে, আমার কন্টেন্ট আজকে স্টার নিচ্ছে, আমার কন্টেন্ট আজকে জি নিচ্ছে, এবং জি গ্লোবালি সেটা প্রডিউস হচ্ছে, ঠিক আছে। এই ধরো মাস্টার শেফ অস্ট্রেলিয়া, সে কি করলো, তার যে রাইটটা, কপি রাইটটা কন্টেন্টের, তাকে সেটা কি করলো, আমাদের ইন্ডিয়ান স্টার প্লাসের কাছে দিয়ে দিল, ইন্ডিয়ান স্টার প্লাসকে বিক্রি করলো। বা স্টার প্লাসে ওটার মালিক ওখানে মাস্টার শেফ ইন্ডিয়ান স্টারেই হতো। সেটাকে কি করলো, ইন্ডিয়ান কে ফরম্যাটটা দিয়ে দিল, ইন্ডিয়ান স্টার যেটা আমাদের রিজন, আমাদের যেখানে দেখা হবে, তাকে ওটার কপিরাইটটা দিয়ে দিল যে তোমরা এই ফরম্যাটে, তোমাদের এই ফরম্যাটে তোমরা নিজেদের ভাষায় নিজেদের মতন করে প্রোগ্রামটা তৈরি করতে পারো। বা আজকে আমরা দাদাগিরি যদি আমি স্পেনে বেচি, ঠিক আছে, স্পেনের স্টার চ্যানেলে আমি বেচি, ওখানে তো স্টার চলে, ইউএসএতেও তো স্টার টিভি চলে, সেখানে আমি বেচে দিলাম। আমাদের আমাদের দাদাগিরি কোথায় হচ্ছে, জিতে হচ্ছে, আমি ওখানে জিতে বেচে দিলাম ওখানকার। ওরা কি করলো, রাইটটা কিনে নিল, রাইটটা কিনে নিয়ে ওরা ওদের মতন তৈরি করলো। মানে আমি কপিরাইট বা কোনো রকম কেসের মতন যেমন আমি রাইটটাকে বেছে নিয়েছি, ঠিক আছে, আমি যে কন্টেন্টটাকে ডেভেলপ করলাম সেটা তোমাদের আমি বেছে দিলাম, তোমরা এটাকে নিয়ে কাজ করতে পারো তোমাদের মতন। তারা ওটাকে চালাচ্ছে। তো এই যে এটার মধ্যে একটা, এইটাই হচ্ছে গ্লোবাল মিডিয়া, যে ওই দেশের কন্টেন্ট আমার দেশে আসছে, ওটা ওরা আমাকে বেচছে, আমি সেটাকে আমার মতন করে তৈরি করছি। এছাড়া কি বলছে, বিভিন্ন বিভিন্ন মার্কেটিং এজেন্সিস অডিয়েন্স রিসার্চ অ্যানালাইসিস, দেখবে এসি নিয়েলসন, এরা কিন্তু গ্লোবাল মিডিয়াটাকে কি বলবো, গ্লোবাল মিডিয়াকে কিন্তু অনেক সময় এই সমস্ত মার্কেটিং এজেন্সির উপর ডিপেন্ড করতে হয়। যেমন এসি নিয়েলসন অমুক প্রোগ্রামটা কে কতটা দেখছে, বা ধরো ভোট হবে, ইলেকশনস হবে, ইলেকশনে আমাদের সবসময় একটা প্রি পোলিং এ ইন্টারেস্ট থাকে, অর্থাৎ কোন দল জিতবে, সিপিএম, তোমার সিপিএম জিতবে না কংগ্রেস জিতবে না বিজেপি জিতবে না টিএমসি জিতবে, কে জিতবে, আমাদের সবসময় একটা ইন্টারেস্ট থাকে। তো এসি নিয়েলসন
এই কোম্পানিগুলো কি করে, এই কোম্পানিগুলো সার্ভে করে, অডিয়েন্সের মধ্যে সার্ভে করে, সার্ভে করে বিভিন্ন রিপোর্ট দেয় যে এই অঞ্চলে এই পার্টি এরা লিড করবে, ওই অঞ্চলে এরা লিড করবে। দেখবে যে ভোটের আগেই বা ভোট হওয়ার ঠিক ঠিক পর, রেজাল্ট বেরোনোর আগে একটা রকম পাই চার্টের মাধ্যমে নানা রকম খবর আসে যে টাইমস অফ ইন্ডিয়া এটা করেছে, এসি নিয়েলসন এটা করেছে। আনন্দবাজার সবসময় এসি নিয়েলসনকে হায়ার করে, আনন্দবাজারের নিজস্ব মার্কেটিং এজেন্সি নেই, আনন্দবাজার সবসময় এসি নিয়েলসন একটা ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী বড় মার্কেটিং এজেন্সি, ওদেরকে হায়ার করে এই সমস্ত সার্ভে করার জন্য। তো এই যে মার্কেটিং এজেন্সিগুলো কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোন দেশে কোন প্রোগ্রামটা অ্যাকসেপ্টেড হবে। ধরো মাস্টার শেফ ইন্ডিয়া, এটাও সব দেশে কিন্তু নেই। মাস্টার শেফ অস্ট্রেলিয়া একটা অরিজিনাল কনসেপ্ট, এটা মাস্টার শেফ ইন্ডিয়াতে দিল, কারণ জানা জানা এটা মার্কেটিং এজেন্সিগুলো এটা তোমার সার্ভে করে দেখলো যে এই প্রোগ্রামটা ইন্ডিয়াতে যাবে। অস্ট্রেলিয়ায় তো আরো প্রচুর প্রোগ্রাম আছে, এলো না তো, মাস্টার শেফ ইন্ডিয়া এলো কেন? ওরা সার্ভে করে দেখলো এই প্রোগ্রামটা ইন্ডিয়াতে যাবে, ইন্ডিয়ার অডিয়েন্স এটাকে অ্যাকসেপ্ট করবে। বা ধরো বিগ ব্রাদার, বিগ ব্রাদার ইউকেতে চলছিল, তো ওরা দেখলো যে যখন শিল্পা শেঠি সেটাকে উইনার হলো, তখন ওরা বুঝে গেল শিল্পা শেঠি যখন বিগ ব্রাদারের উইনার হচ্ছে, তখন খুব স্বাভাবিকভাবে ইন্ডিয়ান অডিয়েন্সের এই বিগ ব্রাদার সম্পর্কে একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে, ইন্টারেস্ট। তো এবার যদি আমি এই কন্টেন্টটা ইন্ডিয়ান ফরম্যাটে ফেলে ইন্ডিয়ান একটা এই জিনিসটা আমি ইন্ডিয়াতে দেখাই বিগ বস হিসেবে, ওখানকার সেলিব্রিটিদের ঢুকিয়ে একদম একই জিনিস দেখাই, তাহলে এটা পপুলার হবে। তো এগুলো কারা করে, কি করে বুঝবো? আমি সে একটা দেশে আমি একটা প্রোগ্রাম চালাচ্ছি, আমি প্রোগ্রাম সফটওয়্যার ইন্ডাস্ট্রির মালিক, বা আমি একটা ব্রডকাস্টার, আমি কি করে জানবো যে কোথায় চায়নাতে কি, চায়না ছেড়ে দাও, চায়নাতে তো ঢুকতেই দেয় না, ইউকেতে কি চলবে, ফ্রান্সে কি চলবে, অমুক জায়গায় ইউএই তে কি চলবে, পাকিস্তানে কি লোক পছন্দ করে, বাংলাদেশে কি লোক পছন্দ করে, কি করে বুঝবো? আমাকে কারা সাহায্য করে? এই মার্কেটিং এজেন্সিগুলো। এখানে নানা রকম এজেন্সিজ আছে, আইএমআর, ইন্ডিয়ান মার্কেট রিসার্চ ব্যুরো আছে, এটা ইন্ডিয়ান, এসি নিয়েলসন হচ্ছে সারা বিশ্বেই কাজ করে। তো এরকম বিভিন্ন মার্কেটিং এজেন্সি আছে যারা এই কন্টেন্টগুলো নিয়ে ভীষণ প্রচুর সার্ভে করে, প্রচুর রিসার্চ করে, এবং রিসার্চ করে রিপোর্ট বার করে কোন প্রোগ্রাম কত টিআরপি, কত লোকে দেখছে, বা কি লোকে দেখতে পারে ভবিষ্যতে, কোন প্রোগ্রামগুলো বেশি দেখতে পারে, কোন প্রোগ্রামগুলোকে বর্জন করবে। এরকম নানা রকম রিসার্চ করে, নানা রকম সার্ভে রিপোর্ট বার করে, স্যাম্পলিং সার্ভে করে, এগুলো করে এরা রিপোর্ট বার করে, যেগুলো আমাদের পরবর্তীকালে প্রোগ্রাম কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে কাজে লাগে। আচ্ছা, এবার লাস্ট পয়েন্ট দেখো, তাহলে এটা গ্লোবাল মিডিয়া হয়ে যাবে, এটা খুব ইম্পর্টেন্ট। লাস্ট পয়েন্ট হচ্ছে সোশিও কালচারাল কন্টেন্ট। Socio-cultural content. লেখো, the third sense, মানে থার্ড সেন্স মানে ফার্স্ট তো আমরা টেকনোলজিক্যাল, সেকেন্ড গেল ইনস্টিটিউশনাল অর্গানাইজেশনাল, থার্ড যেটা বলছে যে সোশিও কালচারাল কন্টেন্ট, the third sense in which the term the third sense in which the term
এক সেকেন্ড দাঁড়াও। To reach the third sense in which the term media কোটেশনের মধ্যে needs to be understood. তোমরা একটা কাজ করো, একে একে 4টে বেজে গেছে, একে একে রোল নাম্বার গুলো লিখে দাও, চ্যাট বক্সে রোল নাম্বার গুলো লিখতে থাকো। Needs to be understood is as the informational and symbolic content, the informational and symbolic content that is received and consumed by readers, that is received and consumed by readers this informational the informational and symbolic content that is received and consumed by readers, audiences and users, by readers, audiences and users. লেখো না ফুল স্টপ দিয়ে importantly none of this content 14 জনের রোল নাম্বার কেন? None of this content exist independently of the technical infrastructure TECHNICAL technical infrastructures and institutional forms through which it is produced and distributed next point লেখো consideration of the nature সবাই রোল নাম্বার লিখেছো? যারা লেখনি তারা লিখে দাও। consideration of the nature and significance of media content as it is received by a
as it is received by a wider public draws attention draws attention to how media are integrally integrally connected to culture ছোট্ট করে বলে দিই, যখনই তুমি মিডিয়া কন্টেন্ট তৈরি করবে এবং তোমার মনে হবে যেটা এই এই প্রোগ্রামটা আমি অন্য দেশেও দেখাবো, তো তখন কি হবে, তোমাকে কিছু চিন্তা ভাবনা মাথার মধ্যে রাখতে হবে যে যেই দেশে আমি এটা দেখাচ্ছি বা গ্লোবাল মার্কেটকে আমি ধরছি, তো বিষয়টা যেন তাদের কালচারের সাথে খাপ খায়। ঠিক আছে, তুমি আজকে দেখবে, আজকে আমরা যদি আমরা কোনো ডান্স রিয়ালিটি শো দেখি, তো সেখানে কি আমি শুধু ক্লাসিক্যাল ডান্স ফর্ম দেখি না, সেখানে আমরা বি বোয়িং দেখছি, সেখানে আমরা সালসা দেখছি, সেখানে আমরা পাসা দোবলে দেখছি, সেখানে আমরা নানা রকম বিদেশি নাচ আমরা দেখছি। তো দেখছি কেন? বিকজ ইন্ডিয়ান অডিয়েন্সরা নাচ ভালোবাসে। আমরা ছোট থেকেই আমরা নাচ বলো, সঙ্গীত বলো, কলা বলো, এটা আমরা আসক্ত। তো যে দেশে এগুলো পছন্দ, যে দেশে এগুলোকে ইন্টারেস্টেড নয়, নাচে ইন্টারেস্টেড নয়, বা সেখানে কিন্তু এই প্রোগ্রামগুলো দেখাবে না। ঠিক আছে, আজকে যে ডান্স এর শো গুলো হয় সেগুলো তো বিদেশি ডান্স রিয়ালিটি শোয়েরই কন্টেন্ট, ওদেরই সমস্ত সবকিছু স্টারে যেগুলো হয় বা যাই হয়, বা যে নাচগুলো আমরা দেখি, তো বিদেশের অনেক নৃত্যশিল্পীরাও আসে। তো সারা বিশ্বের যে নাচগুলো, ট্যাঙ্গো বলো, পাসা দোবলে বলো, আজ থেকে 10-15 বছর আগে আমরা জানতাম এই নাচগুলো, বি বোয়িং বলো, বা লকিং পপিং বলো, বা তোমার সালসা বলো, তো এই যে নাচগুলোর যে পাসা দোবলে একটা স্পেনের নাচ, তো এগুলোকে আমরা আগে জানতাম? এই ধরনের নাচগুলো আমরা কি জানতাম? কোনো প্রোগ্রাম মানে এখানে কত্থক হবে, সেখানে ভারতনাট্যম হবে, সেখানে ওড়িশি হবে, আর সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে রবীন্দ্র নৃত্য। এখানেই আমাদের আর কোথাও কি হতো, হিন্দি গানের সঙ্গে, চটুল হিন্দি গানের সঙ্গে নাচ হতো। খুব বেশি হলে আমরা ব্রেক ডান্স জানতাম, তার বেশি কিন্তু আমরা কিছু জানতাম। কিন্তু আজকে তুমি দেখো, যারা ডান্স রিয়ালিটি শো দেখে তারা কিন্তু আজকে সমস্ত বিশ্বের বিভিন্ন ডান্স ফর্মের সঙ্গে পরিচিত হয়ে গেছে। তার কারণ কি? কারণ হচ্ছে ইন্ডিয়ান অডিয়েন্স নাচটাকে ভালোবাসে, ডান্সটাকে ভালোবাসে। তো সবাই তারা জানে যে এই ইন্ডিয়ান অডিয়েন্সে শুধু নাচ না, সঙ্গীত। তো আজকে কেন আমেরিকান আইডল সেটা ইন্ডিয়ান আইডল হলো? কারণ ইন্ডিয়ান কালচারের সঙ্গে এটা যাবে। সঙ্গীতটা ভারতবর্ষের পছন্দ, ডান্স ভারতবর্ষের পছন্দ, এগুলো ভারতীয় সংস্কৃতির সঙ্গে যায়। তো তাহলে এগুলো আমি চালাতে পারি ভারতবর্ষে। তো কন্টেন্ট এমন হবে যেটা তোমার কালচার সেটাকে অ্যাকসেপ্ট করবে। এখানে কিন্তু একটা সুন্দর টুইস্ট আছে। তোমাকে যখন কালচারাল ইম্পেরিয়ালিজম পড়াবো, তখন দেখবে, এখন তো আমরা বলছি যে কালচার স্যুট করবে তবেই আমরা সেটাকে অ্যাডাপ্ট করবো, কালচারাল স্যুট না করলে সেটা আমরা হয়তো আমাদের পছন্দ হবে না, আমাদের দেশে চলবে না। এরপর তোমরা যখন কালচারাল ইম্পেরিয়ালিজম পড়ো, যেটা তোমার সিলেবাসের স্টার্টিং এই রয়েছে, সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ মানে কি? একটা দেশ একটা দুর্বল দেশকে অধিকার করে নেয়। কালচারাল ইম্পেরিয়ালিজম মানে হচ্ছে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ, অর্থাৎ একটা শক্তিশালী সংস্কৃতি কি করে অন্য দেশের একটা দুর্বল সংস্কৃতিকে দখল করে নেয়, তার উপর আমার সংস্কৃতিটাকে তোমার দেশের সংস্কৃতির উপর আমি চাপিয়ে দিলাম। তুমি তোমার নিজের দেশের সংস্কৃতিকে এখন ভুলে যাও, ভুলে গিয়ে তুমি আমার সংস্কৃতিটাকে, আমার কালচারটাকে অ্যাকসেপ্ট করো। দ্যাট ইজ কালচারাল ইম্পেরিয়ালিজম। এখন সারা বিশ্ব জুড়ে চলছে।
ঠিক আছে? এই যে আমি তোমাদের এই কথা ডান্সের উদাহরণটা দিলাম না, তো আজকে তুমি দেখবে যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স যতগুলো না হয় তার থেকে ওয়েস্টার্ন ডান্স ফর্ম কিন্তু বেশি ইউজ হয়। সেখানে কন্টেম্পোরারি ইউজ হচ্ছে, বেশি কন্টেম্পোরারি তুমি ডান্স দেখবে, তুমি লকিং পকিং দেখবে, তুমি পাসা দোবলে তো প্রচুর দেখবে, তুমি সালসা দেখবে, কত্থক তুমি খুব কম দেখবে, ভারতনাট্যম তুমি খুব কম দেখবে, বাধ্য হয়ে মাঝে মাঝে রাখে, ওড়িশি তো দেখবেই না, থাকবেই না। ভারতনাট্যম কত্থকটা একটু একটু থাকে, বাদ বাকি কোনো ডান্স, কথাকলি বলো, ওড়িশি বলো, মোহিনী আট্টম বলো, এগুলো কিচ্ছু থাকে না। ময়ূরভঞ্জ লোক তোমার ইয়ে তো থাকেই না, ট্র্যাডিশনাল ফোক ডান্স তো থাকেই না। তো এইগুলো হচ্ছে কালচারাল ইনগ্রেডিয়েন্ট। যাই হোক, তো এখানে যেটা বলছে গ্লোবাল মিডিয়া কি হবে, কালচারাল সোশিও কালচারাল করে, তাই সেই সেখানকার সমাজ, সেখানকার কালচার, এই কালচারের সঙ্গে মিশে যেতে পারবে এমন একটা কন্টেন্ট হবে যেটা সমস্ত সারা বিশ্বের সামাজিক অবস্থা এবং কালচারের সঙ্গে মিশে যাবে, তবেই সেটা অ্যাকসেপ্টেড হবে। আদারওয়াইজ কিন্তু গ্লোবাল কন্টেন্ট তৈরি হবে না। সেটা তো তোমার দেশ, যেমন কোনো প্রোগ্রাম হলো, তা দেশ অ্যাকসেপ্টই করো না। ধরো ভ্যাম্পায়ার ডায়েরি, একটা আমেরিকান সিরিয়াল, ভ্যাম্পায়ার ডায়েরিজ, কটা লোক দেখে, কটা লোক দেখে, কিন্তু চলে তো, আমাদের আমাদের চলে, সেটা অ্যাকসেপ্টেড নয়, খুব একটা অ্যাকসেপ্টেড নয়, কারণ সেটা ইন্ডিয়ান টেস্ট, ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান আউটলুক কোনো কিছুর সাথেই মেলে না। তার গল্প বলো, তার স্টোরি টেলিং বলো, কোনোটাই তার ইন্ডিয়ান কিছুর সাথে মেলে না, তো সেটা ততটা পপুলার হয়নি। তো কালচারটা খুব ইম্পর্টেন্ট, কোনো গ্লোবাল কন্টেন্ট তৈরি করতে গেলে সেই দেশের কালচারটা খুব ইম্পর্টেন্ট। যেমন দেখবে আজকে প্রচুর হলিউড সেলিব্রিটিস, হলিউড সেলিব্রিটিস লেহেঙ্গা পরে ফটো তোলে, তারা বলিউড মুভির সঙ্গে ডান্স করে, অনেক দেখা যায় কিন্তু এটা প্রচুর ইংরেজি সিনেমায় দেখা যায়। এবং তুমি যদি সুইজারল্যান্ডে যাও, আমি আগেও দিন বলেছিলাম, সুইজারল্যান্ডে একটা তোমার রেস্টুরেন্ট আছে যেখানে শুধুমাত্র বলিউড ফিল্ম স্টারদের